এই যে মুক্তিযুদ্ধ ইস্যু এবং কোটার যে বাস্তবতাটা এবং বিএনপি মহাসচিবের যে বক্তব্য, প্রথম কথা হলো যে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে, গণমানুষের দল হিসেবে বিএনপি সকল পর্যায়ের মানুষের যে যৌক্তিক কোনো আন্দোলন বা দাবি তার প্রতি আমাদের নৈতিক সমর্থন সবসময় আছে বা ছিল। এখন কোটার যে ইস্যু অনেকগুলো বিষয়, মুক্তিযুদ্ধটা হচ্ছে আসলে, এবং মুক্তিযোদ্ধা আমাদের আবেগের জায়গা, সত্য কথা। এবং মুক্তিযোদ্ধাদের প্রতি, এই মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে নানান ধরনের অপরাজনীতি হয়েছে, এই আবেগকে ব্যবহার করে রাজনীতি হয়েছে, অর্থনীতি হয়েছে, সবই হয়েছে আমাদের দেশে। কোনো একটা প্রসঙ্গ আপনি রাজনীতি বলেন, অর্থনীতি বলেন বা সমাজনীতি বলেন, চাকরি বলেন, কোঠা বলেন, আপনি যেখানেই যান সেখানেই এই মুক্তিযুদ্ধ থেকে ব্যবহার করে বা মুক্তিযুদ্ধের নামকে, আবেগকে ব্যবহার করে অপরাজনীতি করা হয়, অন্যায় করা হয়, অনৈতিক করা হয়, বৈষম্য করা হয়। অথচ গোটা যুদ্ধটাই ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। ৭২-এর যে সংবিধান স্পষ্ট, সেখানে কিন্তু মুক্তিযুদ্ধের কোটার নামে কোনো বিষয়, কোনো কিছু আলোচনা হয় নাই। সেখানকার যে গণপরিষদ, সেখানে আলোচনা হয়েছিল যে ১৫ নম্বর অনুচ্ছেদ যেটা, সেখানে যে সামাজিক নিরাপত্তার বিষয়, তখন এসেছিল পঙ্গু মুক্তিযোদ্ধা এবং নিহত যে মুক্তিযোদ্ধা তাদের যে সুরক্ষার বিষয়টা এবং তাদের যে দাবির বিষয়টা। এই যে ছাত্ররা বলল, দেখেন, তারপরেও মুক্তিযুদ্ধ কোঠা নিয়ে কেউ কখনো কোনো মানে নেতিবাচক কথা বলেছে আমি শুনিনি। ইভেন যারা আন্দোলন করছে তারাও কিন্তু বলছে না, এবং তারা বলছে যে এটা কোন পর্যন্ত, কয়টা জেনারেশন পর্যন্ত এটা যাবে, অনন্তকাল চলবে কি চলবে না, সেই ইস্যু তারা কখনোই বলেনি। নারীরা, আমি কথা শুনছিলাম সেদিন, বক্তব্য শুনছিলাম, নারীরা পর্যন্ত বলছে যে আমরা নারী কোঠা এখন চাই না। যারা আন্দোলন করছে তারা কোঠা বিলুপ্ত চায় না, একটা সংস্কার চায়, যৌক্তিক সংস্কার। এই বিষয়ে একটা কমিশন করা যেতে পারে, যেখানে আন্দোলনরত ছাত্রদের মধ্য থেকে কেউ থাকবে, যারা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে তাদের মধ্যে কেউ থাকবে, নারীদের প্রতিনিধিত্ব থাকতে পারে, বিশেষজ্ঞরা থাকতে পারে, তাদেরকে নিয়ে। রাষ্ট্রটা তো আবেগের বিষয় না, রাষ্ট্রটা তো ক্ষোভের বিষয় না। আপনি যখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবেন, আপনি ভাবাবেগের বিষয়ে অনুরাগী হয়ে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললে, সেই সিদ্ধান্তের পরে যখন জটিলতা থাকে, দেখেন কত রকমের জটিলতা। আপনার কোর্ট তো বলেছে যে এই 30% পরিপত্রটাকে তারা অবৈধ বলেছে, যে সরকারের পক্ষ থেকে 18 সালে যে পরিপত্র জারি করা হয়েছে কোনো কোটা থাকবে না। বাট বাস্তবতা তো কোটার বিপক্ষে হতে পারে না। কোনো কল্যাণ রাষ্ট্র, কোনো মানবিক রাষ্ট্র কেন কোঠা বিলুপ্ত করে দেবে? এখন কোঠা কত পার্সেন্ট থাকবে, কোঠা কি মূল মেধাকে গিলে খেয়ে ফেলবে কিনা, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 56% আপনি কোটার জন্য রাখছেন, এরপরে আবার জেলা আছে, নারী আছে, নানান ধরনের ব্যাপার আছে। তাহলে মেধাবীরা কোথায় যাবে? তাদের আন্দোলনটা তো যৌক্তিক। আমি খবরের কাগজে দেখলাম বা একটা দেখলাম যে হাজার হাজার পিএইচডি প্রার্থীরা বিদেশের জন্য যাবার জন্য, সেখানে তারা মানে ক্লিনার, নানান ধরনের দারোয়ান, পিয়ন, এই ধরনের বিক্রয়কর্মী হিসেবে কাজ করবার জন্য রাজি আছে, সেই ধরনের আবেদনও করা হয়েছে। তাহলে এই যে মেধার অবমূল্যায়ন বা মেধার যে কি বলে ব্রেন ড্রেইন হচ্ছে আমাদের দেশে, এটা কি আমার জাতি রাষ্ট্রের জন্য ক্ষতিকর না? সেই জন্য আমরা বলবো এটাকে আমাদের মহাসচিব যেটা বলেছেন, এই আন্দোলনটাকে মূলত সরকার ইচ্ছা করে জিয়ে রাখছে। হয়তো একটা সমাধান নিশ্চয়ই হবে। এখানে নানান ধরনের ইস্যু আছে, মানুষের জীবনযাপনের ইস্যু আছে, মূল্যস্ফীতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। তারপরে এখানে অসম যে চুক্তি হয়েছে ভারতের সাথে, কতগুলো চুক্তি, কন্ট্রাক্ট, এমইউ যেটা হয়েছে, তারপরে প্রধানমন্ত্রী চায়না গিয়েছেন, সেখান থেকে উনি তড়িঘড়ি করে দেশে চলে আসছেন। কী কারণে আসছেন এখন পর্যন্ত বোধগম্য নয়, জানে না। নানাবিধ সংকট বা এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি, লোপাট, এই বিষয়গুলো সামনে চলে আসছিল, অনেকগুলো বিষয়। সেই বিষয়গুলোকে পেছনে রাখবার জন্য, এই বিষয়কে সামনে গিয়ে রাখবার জন্য ওইগুলোকে তামাদি করে একটা দিয়ে আরেকটা ঢাকবার প্রচেষ্টা।